আসসালামু আলাইকুম। গল্পপুরী চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ফাহমিদা চৌধুরী তানি। এখন আপনাদের পড়ে শোনাব বিখ্যাত কথাসাহিত্যিক স্যার হুমায়ূন আহমেদের লেখা জীবন স্মৃতিমূলক বই বল পয়েন্টের চতুর্থ পর্ব। টাকশাল থেকে সদ্য বের হওয়া ঝকঝকে কাঁচা রূপার টাকা, এই উপমা বাংলা সাহিত্যে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পর আমার নিজেকে ঝকঝকে রূপার টাকা মনে হতে লাগলো। চেষ্টা করলাম চেহারায় আলগা গাম্ভীর্য নিয়ে আসতে। চলনে বলনে শিক্ষকসুলভ স্থিরতা, হালকা কথাবার্তা বন্ধ। চপলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শোভা পায় না। একটা প্র্যাকটিক্যাল ক্লাস, দুটো সাবসিডিয়ারি কেমিস্ট্রি ক্লাস এবং এমএসসি প্রিলিমিনারিতে কোয়ান্টাম মেকানিক্স, এই হলো আমার দায়িত্ব। আমি অর্থনৈতিক সমস্যা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোগ্রাম দেওয়া একটি প্যাড ছাপিয়ে ফেললাম। প্যাডের এক কোণায় লেখা হুমায়ূন আহমেদ, লেকচারার, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। যাকে চিঠি লিখব সে যেন আমার অবস্থানটা বুঝতে পারে, আমাকে এলেবেলে কেউ ভেবে না বসে। শিক্ষক পরিচয় ছাড়াও আমার লেখক পরিচয়ও আছে, কাজেই লেখকের একটা উদাসীন ভাবও চেহারায় আনার চেষ্টা করছি। অন্যমনস্ক ভঙ্গি, খেয়ালি দৃষ্টি ইত্যাদি। যখন ক্লাস থাকে না তখন চলে যাই দৈনিক বাংলা পত্রিকার অফিসে। দৈনিক বাংলার সহসম্পাদক সালেহ চৌধুরীর সঙ্গে গল্প করি। তিনি প্রায় নিয়ে যান কবি শামসুর রহমান সাহেবের কামরায়। কবি তখন দৈনিক বাংলা সম্পাদক, তাকে ঘিরে সবসময় ভিড়। দর্শনার্থীদের সঙ্গে কবি নানান ধরনের কথা বলেন। আমি মুগ্ধ হয়ে শুনি এবং প্রায় ভাবি আমি এদের দলেরই মানুষ। আমাদের অবস্থান জাতির আত্মার কাছাকাছি। আমাদের জন্মই হয়েছে জাতিকে পথ দেখানোর জন্য। বড় ভালো লাগে, নিজের ভিতর পবিত্র ভাব হয়। দৈনিক বাংলা অফিসেই বিচিত্রার ঘর বাড়ি। বিচিত্রার সম্পাদক শাহাদাত চৌধুরী কোণার দিকের একটা ঘরে বসেন। তিনি তখন কাগজ ছেঁড়া নামক বিচিত্র রোগে ভুগছেন। সবসময় কাগজ ছিঁড়ছেন। ছেঁড়া কাগজের শব্দ না শুনে এক সেকেন্ডও থাকতে পারেন না। গাদা গাদা নিউজ প্রিন্ট তার কাছে রাখা হয় ছেঁড়ার জন্যে। মাঝে মাঝে শাহাদাত ভাইয়ের ঘরে গিয়ে বসি। শাহাদাত ভাই কাগজ ছিঁড়তে ছিঁড়তে বলেন, ভালো? জি ভালো। চা খান? এই চা দাও। চা দেওয়া হয়, আমি চা খাই। শাহাদাত ভাই অন্যদিকে তাকিয়ে কাগজ ছিঁড়তে থাকেন। বিচিত্র অফিসে অনেকেই কাজ করে, তাদের সবার নাক বেশ উঁচু। নাক উঁচু পত্রিকার কারণে। একটি ক্ষমতাধর পত্রিকার সঙ্গে যুক্ত সবাই ক্ষমতার আঁচ অনুভব করেন। সেটাই স্বাভাবিক। তারা খুব একটা কথা বলেন না, লেখক শ্রেণীকে পাত্তা দেন না। লেখকরা তাদের তোয়াজ করে চলবে, এটাই তাদের আশা। আমি তোয়াজটা কিভাবে করব বুঝতে না পেরে কিছুটা কনফিউজড বোধ করি। বিচিত্রা শাহাদাত ভাইয়ের অফিসে একদিন বসে আছি। তিনি যথারীতি কাগজ ছিঁড়ে যাচ্ছেন। হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, পশ্চিমবঙ্গে পূজা সংখ্যা বের হয়, আমাদের দেশে ঈদ সংখ্যা বলে কিছু নেই। ঈদ মানে কোলাকুলি এবং সেমাই। ঠিক করেছি এবার ঈদ সংখ্যা বের করব। আপনি একটা উপন্যাস দেবেন? আমি বললাম, অবশ্যই। আনন্দে ঝলমল করছি। বিচিত্রা আমার কাছে উপন্যাস চাচ্ছে। আমি তাহলে লেখক হয়ে গেছি? এই প্রথম উপন্যাস লিখছি একজনের ফরমায়েশে। কি লেখা দেয়া যায়? গ্রামের পটভূমিতে কিছু লিখিনি। গ্রামে গল্পটা শুরু করলে কেমন হয়? গ্রামের স্মৃতি তেমন নেই। ঠিক করলাম 10 দিনের ছুটি নিয়ে গ্রামে যাব, দাদার বাড়ি কিংবা নানার বাড়ি। উপন্যাসটা সেখানেই লিখে শেষ করব। ইউনিভার্সিটিতে ছুটির দরখাস্ত করতে হয় রেজিস্ট্রারের কাছে। সেই দরখাস্ত রেকমেন্ড করেন বিভাগীয় চেয়ারম্যান। দরখাস্ত করলাম, অফিসে জমা দিলাম। খন্দকার স্যার বিরক্ত গলায় বললেন, মাত্র সেদিন জয়েন করেছ, এখনই ছুটি? কী জন্য ছুটি চাও? কি উত্তর দিব বুঝতে পারছি না। লেখালেখির জন্য ছুটি চাচ্ছি শুনলে স্যার সম্ভবত আরও রাখবেন। আমি মুখ শুকনো করে দাঁড়িয়ে আছি। স্যার বললেন, লিখেছ অতি জরুরি কারণে ছুটি দরকার। অতি জরুরি কারণটা কি? স্যার, ছুটি লাগবে না। গুড, যাও ঠিকমতো ক্লাস নাও। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে এলাম। গ্রামের পটভূমিতে উপন্যাস লিখতে হবে, এটা মাথা থেকে দূর করে দিলাম। ঠিক করলাম শহর কেন্দ্রিক উপন্যাসই লিখব।
মধ্যবিত্ত পরিবারের গল্প। বাবা, মা ও 2 বোন। গল্পটা মাথার ভিতর তৈরি হতে থাকলো। যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ মাথায় গল্প থাকে না। ক্লাস থেকে বের হলেই মাথায় গল্প ঘুরঘুর করতে থাকে। কোয়ান্টাম মেকানিক্স পড়িয়ে তখন খুবই আরাম পেতাম। বিজ্ঞান মানে যে সুষং কাষ্টং তিষ্ঠতি অগ্রে তা না। বিজ্ঞানে অপূর্ব রহস্য আছে। রহস্য জানা এবং না জানার আনন্দ আছে। তা ছাত্রদের বলতে পেরে ভালো লাগতো। প্রাণপণ চেষ্টা করতাম অতি জটিল বিষয় সহজে ব্যাখ্যা করা। একদিন ক্লাসে বললাম, মনে করো গড লুডো খেলছেন। তিনি যখন দান দেবেন তখন ছক্কার গুটিতে কত উঠবে তা কি আগে থেকে বলতে পারবেন? সবাই একসঙ্গে বলল, অবশ্যই পারবেন। আমি বললাম, তোমাদের চিন্তার সঙ্গে আইনস্টাইনের চিন্তার মিল আছে। আইনস্টাইনও ভাবতেন পারবেন। আসলে কিন্তু তা না। মানুষের ক্ষেত্রে যে অনিশ্চয়তা, গডের ক্ষেত্রেও তা। একটি বস্তুর গতি এবং অবস্থান যেমন মানুষ একই সঙ্গে বলতে পারবে না, অনিশ্চয়তা থাকবে, গডের ক্ষেত্রেও তা। আমার অতি সরল ব্যাখ্যা ছাত্রছাত্রীদের খুব যে কাজে এলো তা না। পরীক্ষার খাতায় তারা উদ্ভট উত্তর লিখতে লাগলো। একটা প্রশ্ন ছিল, ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের মূল প্রভেদটা কী? এক ছাত্র উত্তর লিখল, ক্লাসিক্যাল মেকানিক্সে ঈশ্বর পাশা খেলেন, কোয়ান্টাম মেকানিক্সে তিনি পাশা খেলেন না। আমি তখনই ঠিক করলাম ছাত্রদের জন্য কোয়ান্টাম মেকানিক্সের একটা টেক্সট বই লিখব, যেখানে অতি অ্যাবসার্ড এ বিষয়টি বোধগম্য ভাষায় লেখা হবে। ছাত্ররা সে বই ভয় নিয়ে পড়বে না, আনন্দ নিয়ে পড়বে। পিএইচডি করে ফেরার পর সেই বই লিখেছিলাম, নাম কোয়ান্টাম রসায়ন। বিচিত্রার উপন্যাসে ফিরে যাই। লেখা শুরু করার পরে দেখি গল্প শুরু হয়েছে গ্রাম্য পটভূমিতে। কিছুতেই পাত্রপাত্রীদের ঢাকা শহরে আনা যাচ্ছে না। সেদিন প্রথম মনে হলো লেখালেখি পুরোটা লেখকের হাতে থাকে না, তার পেছনে অন্য কেউ থাকে, মূল সুতা যার হাতে। বিচিত্রার প্রথম ঈদ সংখ্যায় প্রকাশিত আমার উপন্যাসটির নাম অচিনপুর। বিস্ময়কর মনে হলেও সত্যি, আমাকে লেখক খ্যাতি এনে দিল এই উপন্যাসটি, কারণ বিচিত্রার কারণে বহু পাঠক এই লেখাটি পড়েছিল। উপন্যাসের জন্য আমি 300 টাকা পেলাম। সেদিনই খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানির খান সাহেবও আমার হাতে একটা খাম ধরিয়ে দিলেন, নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার উপন্যাসের রয়্যালিটি বাবদ, যেখানে 400 টাকা আছে। টাকা নিয়ে ফিরছি। স্টুডেন্ট ওয়েজের মালিক ডেকে দোকানে বসালেন। তারা আমার একটা উপন্যাস ছাপতে চান, এই উপলক্ষে 200 টাকা অ্যাডভান্স দিলেন। জীবনে প্রথম কোনো উপন্যাসের জন্য অ্যাডভান্স টাকা পাওয়া। বেতনের ডবল টাকা নিয়ে বাসায় ফিরছি। কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে এই টাকার উপর আমার কোনো অধিকার নেই, এই টাকা অন্য কারো। অচিনপুর উপন্যাসের কিছুটা পড়লে কেমন হয়? পড়ছি লেখক হুমায়ুন আহমেদের অচিনপুর উপন্যাসের কিছুটা অংশ। অচিনপুর। মরবার পর কি হয়? 8-9 বছর বয়সে এই উত্তর জানবার ইচ্ছা হলো। কোনো গুরুতত্ত্ব নিয়ে চিন্তার বয়স সেটি ছিল না, কিন্তু সত্যি সত্যি সে সময়ে আমি মৃত্যু রহস্য নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা নবু মামাকে নিয়ে গা ধুতে গিয়েছি পুকুরে। চারদিকে ঝাপসা করে অন্ধকার নামছে। এমন সময় হঠাৎ করেই আমার জানবার ইচ্ছা হলো, মরার পর কী হয়। আমি ফিসফিস করে ডাকলাম, নবু মামা, নবু মামা। নবু মামা সাঁতরে মাছ পুকুরে চলে গিয়েছিলেন, তিনি আমার কথা শুনতে পেলেন না। আমি আবার ডাকলাম, নবু মামা, রাত হয়ে যাচ্ছে, আর একটু, ভয় লাগছে আমার। একা একা পাড়ে বসে থাকতে সত্যি আমার ভয় লাগছিল। নবু মামা উঠে আসতেই বললাম, মরার পর কি হয় মামা? নবু মামা রেগে গিয়ে বললেন, সন্ধ্যাবেলা কি বাজে কথা বলিস। নবু মামা ভীষণ ভীতু ছিলেন। আমার কথা শুনে তার ভয় ধরে গেল। সেই সন্ধ্যায় দুজনে চুপি চুপি ফিরে চলেছি। রইসুদ্দিন চাচার কবরে পাশ দিয়ে আসবার সময় দেখি সেখানে কে দুটি ধূপকাঠি জ্বালিয়ে রেখে গেছে। দুটি লিকলিকে ধোঁয়ায় শিখা উঠছে সেখান থেকে। ভয় পেয়ে নবু মামা আমার হাত চেপে ধরলেন। শৈশবের এই অতি সামান্য ঘটনাটি আমার খুব স্পষ্ট মনে আছে।
পরিণত বয়সে এ নিয়ে আমি অনেক ভেবেছি। ছোট একটি ছেলে মৃত্যুর কথা মনে করে একা কষ্ট পাচ্ছে, এ ভাবতেও আমার খারাপ লাগতো। সত্যি তো, সামান্য কোনো ব্যাপার নিয়ে ভাববার মতো মানসিক প্রস্তুতিও যার নেই, সে কেন কবরের ধূপশিখা দেখে আবেগে টলমল করবে? কেন সে একা একা চলে যাবে সোনাখালি খালের বাঁধানো পুলের উপর বসে থাকতে থাকতে একসময় তার কাঁদতে ইচ্ছে হবে? আসলে আমি মানুষ হয়েছি অদ্ভুত পরিবেশে। একা একটি বাড়ির অগণতি রহস্যময় কোঠা, বাড়ির পেছনে জড়াজড়ি করা বাঁশবন, দিন মানে শেয়াল ডাকছে চারদিকে। সন্ধ্যা হব হব সময়ে বাঁশবনের এখানে ওখানে জ্বলে উঠছে ভূতের আগুন। দোতলার বারান্দায় পা ছড়িয়ে বিচিত্র সুরে কোরআন পড়তে শুরু করেছে কানা বিবি। সমস্তই অবিমিশ্র ভয়ের। আবছা অন্ধকারে কানা বিবির দুলে দুলে কোরআন পাঠ শুনলেই বুকের ভেতর ধক করে ওঠে। নানিজান বলতেন, কানার কাছে কেউ যেও না গো। শুধু কানা বিবির কাছেই নয়, মোহরের মা পা ধোয়াতে এসে বলতো, পুলা পান কুয়াতলায় কেউ যেও না। কুয়াতলায় সন্ধ্যাবেলায় কেউ যেতাম না, সেখানে খুব একটা ভয়ের ব্যাপার ছিল। ওখানে সন্ধ্যাবেলায় যেতে নেই। চারদিকে ভয়ের আবহাওয়া। নানিজানের মেজাজ ভালো থাকলে গল্প ফাঁদতেন, সেও ভূতের গল্প। হাট থেকে শোল মাছ কিনে ফিরছেন তার চাচা। চারদিকে অন্ধকার হয়ে এসেছে। শ্রাবণ মাস, বৃষ্টি পড়ছে টিপটিপ। ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেড়ে বাড়ির পথ ধরেছেন। অমনি পেছন থেকে নাকি সুরে কে চেঁচিয়ে উঠল, মাছটা আমারে দিয়ে যা। রাতের বেলা ঘুমিয়ে পড়া ছেলেমেয়েদের জাগিয়ে এনে ভাত খাওয়াতো মোহরের মা। লম্বা পাটিতে সারি সারি থালা পড়ত। ঘুম ঘুম চোখে ভাত মাখাচ্ছি। এমন সময় হয়তো ঝুপ করে শব্দ হলো বাড়ির পেছনে। মোহরের মা খসখসে গলায় চেঁচিয়ে উঠল, পেতুনি নাকি রে? নবু মামা প্রায় আমার গায়ের ওপর হুমড়ি খেয়ে চাপা সুরে বলতো, ভয় পাচ্ছি ও মোহরের মা, ভয় লাগছে। নানাজানের সেই প্রাচীন বাড়িতে যা ছিল সমস্তই রক্ত জমাট করা ভয়ের। কানা বেবি তার একটিমাত্র তীক্ষ্ণ চোখে কেমন করেই না তাকাতো আমাদের দিকে। নবু মামা বলতো, ওই বুড়ি আমার দিকে তাকালে কঞ্চি দিয়ে চোখ গেলে দেব। কানা বেবি কিছু না বলে ফেল ফেলিয়ে হাসত। মাঝে মধ্যে বলতো, পুলা পান ডরাও কেন, আমি কি তা পেতনি? পেতনি না হলেও সে আমাদের কাছে অনেক বেশি ভয়াবহ ছিল। শুধু আমরা নই, বড়রাও তাকে সমীহ করে চলতেন। আর সমীহ করবেন নাই বা কেন? বড় নানি জানে নিজের মুখের থেকে শোনা গল্প। তার বাপের দেশের মেয়ে কানা বিবি বিয়ের সময় সঙ্গে করে নিয়ে এসেছেন। ফরমাস খাটে, হেসে খেলে বেড়ায়। একদিন দুপুরে সে পেটের ব্যথায় মরমর, কিছুতেই কিছু হয় না। এখন যায় তখন যায় অবস্থা। নানাজন লোক পাঠিয়েছেন আশু কবিরাজকে আনতে। আশু কবিরাজ এসে দেখে সব শেষ। বরফের মতো ঠান্ডা শরীর। খাটিয়ায় করে বয়ে নিয়ে যাওয়ার জন্য বাঁশ কাটতে লোক গেল। নানিজান মরার মাথার কাছে কোরআন পড়তে লাগলেন। অদ্ভুত ব্যাপারটা ঘটল ঠিক তখনই। আমার নানিজান ভয়ে ফিট হয়ে গেলেন। নানাজান আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, ইয়া মাবুদ, ইয়া মাবুদ। কারণ কানা বিবি সেই সময় ভালো মানুষের মতো উঠে বসে পানি খেতে চাচ্ছে। এরপর থেকে তার স্বভাব চরিত্রে আমূল পরিবর্তন হলো। দিনরাত নামাজ রোজা। আমরা যখন কিছু কিছু জিনিস বুঝতে শিখেছি তখন থেকে দেখছি সে পাড়ার মেয়েদের তাবিজ কবজ দিচ্ছে। সন্ধ্যা হতে না হতেই দোতলায় বারান্দায় কুপি জ্বালিয়ে বিচিত্র সুরে কোরআন পড়ছে। ভয় তাকে পাবো না কেন? এ তো গেল রাতের ব্যাপার। দিনের বেলাও কি নিস্তার আছে? গোল্লাছুট খেলতে গিয়ে যদি ভুলে কখনো পুবের ঘরের কাছাকাছি চলে গিয়েছি, অমনি রহমত মিয়া বাঘের মতো গর্জন করে উঠেছে, খাইয়া ফেলামো, ওই পোলা কাঁচা খাইয়া ফেলামো, কস কস কস। ভয়ানক জোয়ান একটা পুরুষ, শিকল দিয়ে বাঁধা। ব্যাপারটাই ভয়াবহ। বদ্ধ পাগল ছিল রহমত মিয়া, নানাজানের নৌকার মাঝি। তিনি রহমতকে স্নেহ করতেন খুব। সারিয়ে তুলতে চেষ্টাও করেছিলেন, লাভ হয়নি।
এই সমস্ত মিলিয়ে তৈরি হয়েছে আমার শৈশব। গাঢ় রহস্যের মতো ঘিরে রয়েছে আমার চারদিক। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অল্প বয়সে ভয়কাতর একটি ছেলে তার নিত্যসঙ্গী নবু মামার হাত ধরে ঘুমাতে যাচ্ছে দোতলার ঘরে। নবু মামা বলছেন, তুই ভেতরের জানালা দুটি বন্ধ করে আয়, আমি দাঁড়াচ্ছি বাইরে। আমি বলছি, আমার ভয় করছে, আপনিও আসেন। মামা মুখ ভেঙচে বলছেন, এতেই ভয় ধরে গেল। টেবিলে রাখা হারিকেন থেকে আবছা আলো আসছে। আমি আর নবু মামা কুকুরকুণ্ডলী হয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। নবু মামা শুতে না শুতেই ঘুম। একা একা ভয়ে আমার কান্না আসছে। এমন সময় বাড়ির ভেতর থেকে হইচই শোনা গেল। শুনলাম খরম পায়ে খটখট করে কে যেন এদিকে আসছে। মোহরের মা মিহিক সুরে কাঁদছে। আমি অনেকক্ষণ সেই কান্না শুনে একসময় ঘুমিয়ে পড়লাম। জানতেও পারিনি সে রাতে আমার মা মারা গিয়েছিলেন। সে রাতে আমার ঘুম ভেঙেছিল ফজরের নামাজের সময়। জেগে দেখি বাদশাহ মামা চুপচাপ বসে আছেন চেয়ারে। আমাকে বললেন, আর ঘুমিয়ে কি করবি, আয় বেড়াতে যাই। আমরা সোনাখালি খাল পর্যন্ত চলে গেলাম। সেখানে পাকা পুলের উপর দুজনে বসে বসে সূর্যোদয় দেখলাম। প্রচণ্ড শীত পড়েছিল সেবার। কুয়াশার চাদরে গাছপালা ঢাকা। সূর্যের আলো পড়ে শিশির ভেজা পাতা চকচক করছে। কেমন অচেনা লাগছে সব কিছু। মামা অন্যমনস্কভাবে বললেন, রঞ্জু, আজ তোর খুব দুঃখের দিন। দুঃখের দিনে কি করতে হয় জানিস? না। হা হা করে হাসতে হয়। হাসলেই আল্লাহ বলেন, একে দুঃখ দিয়ে কোনো লাভ নেই, একে সুখ দিতে হবে। বুঝেছিস? বুঝেছি। বেশ, তাহলে হাসি দে আমার সঙ্গে। এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন। বাদশাহ মামার খুব মোটা গলা ছিল। তার হাসিতে চারদিক গম গম করতে লাগলো। আমিও তার সঙ্গে গলা মেলালাম। বাদশাহ মামা বললেন, আজ আর বাসায় ফিরে কাজ নেই, চল শ্রীপুর যাই, সেখানে আজ যাত্রা হবে। আমি মহা খুশি হয়ে তার সঙ্গে চললাম। কত দিনকার কথা, কিন্তু সব যেন চোখের সামনে ভাসছে। দীর্ঘদিনের জন্য যারা দেশের বাইরে যায় তারা সঙ্গে কী নিয়ে যায়? আমার অনুমান একটা জায়নামাজ, বাবা মাকে খুশি রাখার জন্য, গানের সিডি, রান্নার বই। যারা নিজেদের ইন্টেলেকচুয়াল মনে করেন তারা রবীন্দ্রনাথের এক কপি সঞ্চয়িতা নেন। কখনো সেখান থেকে কিছু পাঠ করা হয় না। আমি দীর্ঘদিনের জন্য আমেরিকা যাচ্ছি। পিএইচডি নামক ডিগ্রি করে ফিলোসফার টাইটেল পাবো। আমি সঙ্গে নিচ্ছি একটা বিশাল বই, মরিসন অ্যান্ড বয়েডের লেখা অর্গ্যানিক কেমিস্ট্রি। বাজারে আমার নিজের তখন 4টি বই, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, তোমাদের জন্য ভালোবাসা, অচিনপুর। বইগুলোর একটি করেও কপি হলেও সঙ্গে নেওয়া উচিত ছিল। কেন নেইনি তা এখন আর মনে নেই। হয়তো নিজের লেখা বইগুলো সঙ্গে নিতে লজ্জা পাচ্ছিলাম। অর্গ্যানিক কেমিস্ট্রির বিশাল বই সঙ্গে নেওয়ার একটাই কারণ, এই বিষয়ে আমি অত্যন্ত দুর্বল। শুনেছি ইউনিভার্সিটিতে প্রথম দিনেই তারা একটা পরীক্ষা নেয়। আমি নিশ্চিত পরীক্ষা নিলেই আমি এই বিষয়ে ফেল করব। দীর্ঘদিন ভ্রমণে যতটা পারা যায় ঝালিয়ে নেওয়া। আমি যাচ্ছি নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে। 3টে ইউনিভার্সিটি আমাকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অফার করেছে। এর অর্থ আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রদের ক্লাস নেব, তার বিনিময়ে পিএইচডি করার সুযোগ। নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি বেছে নেবার পেছনে কারণ কিন্তু সাহিত্য, রসায়ন না। লিটল হাউস ইন দ্য প্রেরির লেখিকা যে জীবনের কথা বলেছেন তা নর্থ ডেকোটার। ওনার বই ছোটবেলায় মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছি। তার অনেকগুলো বই অনুবাদ করেছিলেন জাহানারা ইমাম। প্রথম বইটির নাম তিনি দিয়েছিলেন ঘাসের বনে ছোট্ট কুটির। লরা ইঙ্গলসের প্রতিটি বই পড়ে গহীন অরণ্য, বরফের কাল, শিকার, প্রেরিল্যান্ডের যাত্রার গল্প পড়ে কতবার ভেবেছি, আহা, তারা কি সুখেই না ছিল। ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন হচ্ছে। আমাকে জিজ্ঞেস করা হলো, প্রচণ্ড শীতের এই ফার্গো শহর আমি কেন পছন্দ করলাম। গরম অঞ্চলের ইউনিভার্সিটি বাদ দিয়ে কেন শীতের দেশের ইউনিভার্সিটি।
আমি লরা ইঙ্গলসের নাম করলাম। শিক্ষক ভুরু কুঁচকে বললেন, হু ইজ শি? আমি হতভম্ব। এখন হতভম্ব হই না। এখন আমি জানি পৃথিবীর সব দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশেষ জ্ঞান জানলেও সাধারণ জ্ঞানের সামান্য সফ। মাসে আমার বেতন $450। প্রথম মাসে বেতন পেয়েই মাকে $100 পাঠালাম। তাকে কপরদুক শূন্য অবস্থায় রেখে এসেছি। কপরদুক মানে কি? সাধারণ জ্ঞানের পরীক্ষা হচ্ছে। গুলতি কিনে পেটে তখন আমার বড় মেয়ে, তার পৃথিবীতে আসার সময় হয়ে এসেছে। অথচ তার মার হাতও শূন্য। কি যে অবস্থা! $100 পাঠিয়ে খুবই স্বস্তি পেলাম। আমেরিকায় আমার নতুন জীবন শুরু হলো। সেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি অনুপস্থিত। রসায়নময় জীবন। আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রদের প্রবলেম ক্লাস নেই। নিজে ক্লাস করি। প্রতি সপ্তাহেই পরীক্ষা। আমি ডাঙার মাছের মতোই খাচ্ছি। প্রবলেম ক্লাসেও নানা সমস্যা। ছাত্রদের ইংরেজি বুঝি না, ওরাও আমার ইংরেজি বুঝে না। উদাহরণ দিই, অ্যান্ট্রফির একটা অংশ আমি বেশ সময় নিয়ে বুঝালাম। তখন এক ছাত্রী উঠে দাঁড়ালো, বিনীত গলায় বলল, তুমি যে কথাগুলো বললে তাকে একবার ইংরেজিতে বলবে? সারা ক্লাসে হাসির শব্দ। আমি হাবার মতো দাঁড়িয়ে কি করব বুঝতে পারছি না। প্রবলেম ক্লাস মূলত রসায়নের অঙ্কের ক্লাস। সেখানে ছাত্রছাত্রীরা উদ্ভট প্রবলেম নিয়েও উপস্থিত হয়। যেমন এক ছাত্র বলল, সে এক ইন্ডিয়ান মেয়ের সঙ্গে ডেটিং করছে, কিন্তু সেই মেয়ে তাকে চুমু খেতে দিচ্ছে না। একজন ইন্ডিয়ান হিসেবে এই প্রবলেমের সমাধান কী বলে তুমি মনে করো? আমার থাকার জায়গা নিয়েও সমস্যা। প্রথমে এক আমেরিকান বুড়ির বাড়িতে উঠলাম। সে বাড়ির দোতলায় কয়েকটা এলোমেলো রুম বানিয়ে রেখেছে। রুমগুলো ইন্ডিয়ান স্টুডেন্টদের ভাড়া দেয়। আমি কালো গাত্রবর্ণের কারণে তার কাছে ইন্ডিয়ান। সে বাংলাদেশের নাম কখনো শুনিনি। দোতলায় একটা বাথরুম, তার কোনো দরজা নেই। বুড়ির যুক্তি, তোমরা ছেলেরা বাস করো, তোমাদের প্রাইভেসির দরকার কি? তার বাড়ির 10 গজের ভেতর কোনো সিগারেট খাওয়া যাবে না। আমি সিগারেট খাই শুনে সে আমার বিছানার উপর একটা স্মোক ডিটেক্টর লাগিয়ে দিল। অদ্ভুত কোনো কারণে আমার প্রতি বুড়ির আচার আচরণ হঠাৎ বদলে গেল। তার আদর এবং যত্নে আমি অতিষ্ঠ হয়ে পড়লাম। এক পর্যায়ে সে বলল, তুমি আমাকে মা ডাকো, এ দেশে আমিই তোমার মা। একদিন বলল, তোমার ঘরের স্মোক ডিটেক্টর কানেকশন আমি অফ করে দিলাম। ঠান্ডার মধ্যে সিগারেট খাবার জন্য বাইরে না গিয়ে এখন ঘরেই খাবে। তবে খবরদার, অন্য বোর্ডাররা যেন জানতে না পারে। প্রতি রবিবার আরেক যন্ত্রণা। বুড়ি আমাকে চার্চে নিয়ে যাবে। আমি বললাম, আমি মুসলিম, আমি কেন চার্চে যাব? বুড়ি বলল, গডের চার্চে সব ধর্মের লোক যেতে পারে। আমি বললাম, আমি যাব না। বুড়ি মন খারাপ করে চলে যায়। পরের রবিবারে আবার আসে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার। কারণ এই অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু বলা যায় না, সহ্য করে নিতে হয়। ফার্গো শহরে প্রথম বরফ পড়ল। পুরো এলাকা ঢেকে গেল বরফে। বুড়ি আমার রুমে উপস্থিত। আমার জন্য বরফে হাঁটার জুতা নিয়ে এসেছে। ঘটনার এখানেই ইতি নয়। বুড়ি ঘোষণা করল, সে আমাকে হাত ধরে ধরে ইউনিভার্সিটিতে নিয়ে যাবে। কারণ বরফে হাঁটার বিষয়ে আমার অভিজ্ঞতা নেই, পিছলে পড়ে পা ভাঙতে পারি। অনেক চেষ্টা করেও আজ আমি ওই মমতাময়ীর নাম মনে করতে পারছি না। নিজের উপর প্রচণ্ড রাগ লাগছে। সব নিরানন্দের মধ্যেই নাকি কিছু আনন্দ লুকানো থাকে। বুড়ির অন্ধকার কোঠায় হঠাৎ একদিন আনন্দের সন্ধান পেলাম। একা একা বই পড়ার আনন্দ। ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে দেখি সায়েন্সের বই ছাড়াও গল্প উপন্যাসের বিশাল কালেকশন। এর আগে লুই হামসনের একটা মাত্র বই পড়েছি, ভেগাবন্ড। তার অন্য বইগুলো পড়ার খুব শখ ছিল, বাংলাদেশে পাইনি। লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করতেই তিনি কম্পিউটারের বোতাম চেপে বললেন, আমাদের কাছে তার 3টি বই আছে, তুমি চাইলে বাকিগুলো আনিয়ে দেব। আমি বললাম, কিভাবে? লাইব্রেরিয়ান বললেন, আমাদের ইন্টার লাইব্রেরি লোন সিস্টেম আছে।
যে বই আমাদের নেই সে বই আমরা 15 দিনের জন্য আমেরিকার যে কোনো লাইব্রেরি থেকে লোন করে আনতে পারি। আমি সরল বাংলায় বললাম, খাইছে আমারে। লাইব্রেরিয়ান চোখ কপালে তুলে বলল, তার মানে? আমি বললাম, এটা আমাদের বাংলা ভাষার একটা শব্দ, এর মানে হলো আই হ্যাভ বিন ইটেন। কিছুই বুঝতে পারছি না। কে তোমাকে খেয়েছে? তোমার অপূর্ব সিস্টেম। লাইব্রেরিয়ানের বয়স 40, হিজড়ার মতো দেখতে একজন মহিলা, সুসং কাষ্টং। তাকে মানুষ মনে হয় না, মনে হয় ব্যাকরণের বই। চিড়িয়াখানায় যে লোক জিরাফের দেখাশোনা করে তার গলা খানিকটা লম্বা হয়ে যায়। যেই মহিলা লাইব্রেরিতে কাজ করবেন তিনি বইয়ের মতো হয়ে যাবেন, সেটাই স্বাভাবিক। একটা পর্যায়ে ভদ্রমহিলা আমার বই পড়ার ক্ষমতা দেখে মুগ্ধ হলেন। লাইব্রেরিতে গেলেই তিনি আমাকে ঘরে বানানো কালো কেক খেতে দেন, অতি অখাদ্য। কফি খেতে দেন, কেকের চেয়েও অখাদ্য। থ্যাঙ্কসগিভিংয়ে তিনি আমাকে তার বাড়িতে টার্কি খাবার দাওয়াত করলেন। আমেরিকান নিয়ম অনুযায়ী 1 বোতল রেড ওয়াইন কিনে উপস্থিত হলাম। জীবনে প্রথম নিজের পয়সায় মদ কেনা। ভদ্রমহিলা আমাকে পরিচয় করিয়ে দিলেন এইভাবে, এর নাম হুমায়ুন, বাংলাদেশ থেকে এসেছে। নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির ইতিহাসে এর মতো পড়ুয়া ছেলে নেই, সে সব বই পড়ে ফেলেছে। ভদ্রমহিলার স্বামী, মা, বাবা সবাই খুব মাথা দোলাতে লাগলো, যেন এমন আনন্দের খবর তারা এর আগে শোনেননি। ভদ্রমহিলা আমাকে রবার্ট ফ্রস্টের কবিতার বইয়ের একটি রাজকীয় সংস্করণ উপহার দিলেন। বইয়ের উপর লেখা, টু এ পার্সন হু লাভস বুক অ্যান্ড বুকস লাভ হিম। খাবারের টেবিলে টার্কি নামের বিশাল পক্ষী রোস্ট করা অবস্থায় আছে। তার পেট ভর্তিও নানান খাবার। টার্কির মাংসের রং এক এক জায়গায় এক এক রকম, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা সাদা। আমাকে প্রত্যেক জায়গা থেকে খানিকটা করে কেটে দেওয়া হলো। আমি খাবার মুখে দিয়ে শিউরে উঠলাম। বিকট বোটকা গন্ধ। এই দ্রব্য খাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। বমি করতে করতেই মারা যাব। এই বিপদ থেকে কি করে উদ্ধার পাওয়া যায়? আমি মুখ কাচুমাচু করে বললাম, টার্কির মাংস যে খেতে অসাধারণ হয়েছে তা গন্ধ থেকেই টের পেয়েছি, কিন্তু আমি নিরামিষী। আমি মাছ, মাংস, ডিম কিছুই খাই না। 1 প্লেট সালাদ আর অ্যাপেল পাই আমার জন্য যথেষ্ট। আমেরিকায় পড়াশোনা করা অবস্থাতেই খবর পাই আমাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। বাজারে আমার তখন মাত্র 4টা বই, বয়স 30-31। আমি পেয়ে গেছি বাংলা একাডেমি পুরস্কার। লাইব্রেরিয়ানকে খবরটা দিতে গেলাম। তিনি খুবই অবাক হয়ে বললেন, তুমি যে একজন লেখক, এই খবরটা তো আমাকে কোনোদিন বলনি। আমি বললাম, পড়াশোনার চাপে আমি নিজেই ভুলে গিয়েছিলাম। ভদ্রমহিলা হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, স্ট্যান্ডিং ওভেশন ফর এ ফিকশন রাইটার। অবাক হয়ে দেখি বিদেশিনীর চোখ ছলছল করছে। এক জীবনে পরম করুণাময় কতভাবেই না আমাকে আনন্দ দিয়েছেন। আমি যে লেখক না, এ বিষয়টি আমেরিকা যাবার পর স্পষ্ট হয়ে গেল। টানা 5 বছর আমেরিকায় ছিলাম। পিএইচডি করেছি, পোস্টডক করেছি। এই 5 বছরে 1 লাইনও লিখিনি। গল্প উপন্যাসের তো প্রশ্নই ওঠে না। একজন সত্যিকার লেখক না লিখে থাকতে পারবেন না, তাকে কিছু না কিছু লিখতেই হবে। একজন তবলাবাদক তবলা না পেলে টেবিলে বা চেয়ারে বোল তোলেন। একজন গায়ককে গুনগুন করতেই হয়। সেখানে আমি কিভাবে না লিখে পারছি? আমার সমস্যাটা কোথায়? প্রচণ্ড পড়াশোনার চাপ, লেখার সময় নেই, এই সব ভুয়া কথা। একজন লেখক প্রচণ্ড কাজের চাপের ভেতর থেকেও লেখার সময় বের করে নেবেন। তাহলে আমি কেন পারছি না? সমস্যাটা কি পরিবেশ? বাংলাদেশের আলো বাতাস গায়ে লাগছে না বলেই বাংলা ভাষার লেখকের বল পয়েন্ট দিয়ে কালি বের হচ্ছে না? বৃষ্টির ঝমঝম শব্দ শুনছি না, ব্যাঙের ডাক শুনছি না, এটাই কি সমস্যা? মাকে চিঠি লিখলাম, তিনি যেন ক্যাসেটে ব্যাঙের ডাক এবং বৃষ্টির শব্দ রেকর্ড করে পাঠান। আমার সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবিব ক্যাসেট রেকর্ডার নিয়ে বৃষ্টির দিনে বনবাদারে ঘুরতে লাগলো। যথাসময়ে বর্ষা এবং ব্যাঙের ডাকের ক্যাসেট চলে এলো। আমি তখন ইউনিভার্সিটি হাউজিংয়ে চমৎকার বাড়ি পেয়েছি। ডুপ্লেক্স বাড়ি, 1 তলায় রান্নাঘর, বসার ঘর এবং স্টাডি রুম। দোতলায়
2টা শোবার ঘর। গুলতেকিন তার কন্যা নোভাকে নিয়ে চলে এসেছে। মেয়ের বয়সও দেখতে দেখতে 3 বছর হয়ে গেছে। নিখুঁত বাংলা এবং নিখুঁত ইংরেজিতে হড়বড় করে কথা বলে। উইকেন্ডে আশেপাশের সব বাঙালি চলে আসে, খিচুড়ি মাংস রান্না হয় এবং ক্যাসেটে বৃষ্টির শব্দ ও ব্যাঙের ডাক বাজে। বাঙালি ছেলেগুলির চোখ ছলছল করতে থাকে। আমার জীবনচর্চা সম্পর্কে বলি। সামারে 2 মাস কাজের চাপ থাকে না, সবাই ভ্যাকেশনে যায়। আমার ভ্যাকেশনে যাবার ডলার নেই। আমি ইউনিভার্সিটি থেকে কিছু জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করলাম। চাষি হুমায়ুন, আমার সঙ্গী মেয়ে নোভা। পিতা কন্যা দুজনার হাতেই খুরপা। আমরা মাটি কোপাই, বীজ বুনি, গাছে পানি দেই। এই সময়টায় মেয়ের সঙ্গে নানা গল্প করি। সবই বাংলাদেশের গল্প। বাংলাদেশের বিশাল নদী, বাঁশবাগান, জোছনা, রয়্যাল বেঙ্গল টাইগার এবং হরিণে ভর্তি সুন্দরবন, বিশাল সমুদ্র, সিলেটের ডিঙ্গিপোর্তা হাওর, যেখানে সমুদ্রের মতো বড় বড় ঢেউ ওঠে। নোভা চোখ বড় বড় করে শুনে। একদিন সে বলল, আমাদের দেশটা এ পিস অফ প্যারাডাইস, তাই না বাবা? আমি বললাম, অবশ্যই তাই, তবে একটু ভুল করেছ। আমি নিশ্চিত প্যারাডাইসও এত সুন্দর না। আমি অতি ভাগ্যবান, আমি আমার জীবন প্যারাডাইসে কাটিয়ে দিতে পারছি। আমার মেয়েটা ভাগ্যবতী না, তার জীবন কাটছে আমেরিকায়। সে এবং তার স্বামী নাকি ওই দেশের নাগরিকত্ব পেয়েছে। মেয়েটির কি কখনো তার বাবার সঙ্গে কথোপকথন মনে পড়ে? জানি না। আমার সঙ্গে দীর্ঘদিন তার কোনো যোগাযোগ নেই। শুরুতে যে তথ্য দিয়েছি, লেখালেখি কিছুই করিনি, সেখানে সামান্য ভুল আছে। চিঠি লিখতাম মাকে, ভাই বোনদের, আমি ভালো আছি, তুমি কেমন আছো। এর বাইরে চিঠিতে তেমন কিছু লেখার থাকে না। দেশের সবাই চায় অনেকক্ষণ ধরে চিঠি পড়তে, কাজেই আমি বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখতাম, যা মোটেই সত্যি না। যেমন একবার টর্নেডোর বর্ণনা দিলাম, একবার লিখলাম ব্লিজার্ডে কিভাবে আটকা পড়েছিলাম, ফ্রস্ট বাইট হয়ে গেছে। এইসব কি সাহিত্যের আওতায় পড়বে? ভ্লাদিমির নবকভ, বিখ্যাত রাশিয়ান লেখক এবং সমালোচক, এর মতে এইসবও সাহিত্যের মধ্যে পড়বে। তিনি বলেছেন, নেয়ারদেথাল যুগে একটি বালক গুহা থেকে চিৎকার করতে করতে বের হলো, নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ। দেখা গেল তার পেছনে ছুটে আসছে নেকড়ে বাঘ। তখন কিন্তু সাহিত্যের জন্ম হলো না। সাহিত্যের জন্ম হলো তখনই যখন একটা বালক চিৎকার করতে করতে আসছে, নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ, অথচ তার আশেপাশে কোনো নেকড়ে বাঘ নেই। আমেরিকায় শুরুতে বেশ অর্থকষ্টে ছিলাম। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করি। বড় মেয়ের প্রথম জন্মদিন, তারিখটা বেকায়দা ধরনের, 28 অগস্ট, মাসের শেষের দিকে। বেতনের চেক পেতে আরও 3 দিন লাগবে। হাতের সব ডলার শেষ। মেয়ের প্রথম জন্মদিন নিয়ে নানান পরিকল্পনা। আমি উপহার কিনে নিয়ে এলাম 2 কেজি ময়দা। মেয়ে ময়দা ছানতে পছন্দ করে। আমি প্যাকেট খুলে মেয়ের চারপাশে ময়দা বিছিয়ে দিলাম। সে মহানন্দে 2 হাতে ময়দা ছানাছানি করতে লাগলো। সে আনন্দে যতই হাসে, তার মা দুঃখে ততই কাঁদে। মেয়ের প্রথম জন্মদিনে 2 কেজি ময়দা। তার কষ্ট দেখে আমি বলেছিলাম, দোয়া করছি যেন তোমার সব ছেলে মেয়ে থাকে দুধে ভাতে, যেন তারা কখনো অর্থকষ্টে না পড়ে। পরম করুণাময় আমার প্রার্থনা শুনেছেন। গুলতেকিন আমার অর্থকষ্ট লাঘবের জন্য কাজে নেমে পড়ল। বেবি সিটিং করে, পত্রিকার অ্যাড দেখে কাপড় এনে রিফু করে দেয়। এইসব বিষয় অন্য বইগুলোতে বিস্তারিত লিখেছি বলে এখানে আর লিখলাম না। এই সময় একটা ঘটনা ঘটল। আমার প্রফেসর একদিন আমাকে ডেকে বললেন, তোমার কর্মকাণ্ডে আমি যথেষ্ট অসুখী, ভেরি আনহ্যাপি। তোমার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বাতিল করা হলো। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই লোক বলে কি? আমি খাবো কি? প্রফেসর বললেন, যাও মেল বক্স চেক করো। আমাকে ব্ল্যাঙ্ক লুক দেবে না। স্টুডেন্টদের ব্ল্যাঙ্ক লুক আমার একেবারেই পছন্দ না। আমি মেল বক্স চেক করতে গেলাম। সবার জন্যে আলাদা আলাদা মেল বক্স।
আমারটা খুলে একটা চিঠি পেলাম। তাতে লেখা, তোমার পারফরমেন্সে আমরা খুশি। তুমি যাতে মনে প্রাণে পিএইচডি ডিগ্রির জন্যে কাজ করতে পারো তার জন্যে তোমাকে স্কলারশিপ দেয়া হলো। তোমাকে এখন আর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করতে হবে না। স্কলারশিপের পরিমাণ $550। টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে আগে পেতাম $450। আমেরিকানরা মজা করতে পছন্দ করে। আমার প্রফেসর আমার সঙ্গে একটু মজা করলেন। এখানে যার কথা লিখছি তার নাম প্রফেসর জেনোভিক্স। তিনি আমার পিএইচডি গাইড ছিলেন না, তিনি ছিলেন বিভাগের চেয়ারম্যান। ফার্গো শহরে তার ছবির মতো সুন্দর একটা বাড়ি ছিল। বাড়ির পেছনে ছিল সুইমিং পুল। তিনি আমেরিকান সব উৎসবে বিদেশি ছাত্রদের তার বাড়িতে দাওয়াত করতেন। প্রচুর আয়োজন থাকত। তার যুক্তি, বিদেশি ছেলেমেয়েগুলি নিজের দেশ ছেড়ে এখানে একা একা বাস করছে, তারা উৎসব উপলক্ষে কিছুক্ষণ আনন্দ করুক। গত বছর প্রফেসর জেনোভিক্স মারা গেছেন। নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি তাদের বুলেটিনের মাধ্যমে জানিয়েছেন, প্রফেসর জেনোভিক্স তার সমস্ত বিষয় সম্পত্তি ইউনিভার্সিটিকে দান করে গেছেন। আমি আমার এক জীবনে অনেক মহাপ্রাণ মানুষের সংস্পর্শে এসেছি। জীবনের এই সঞ্চয় তুচ্ছ করার মতো নয়। প্রফেসর জেনোভিক্স আমার প্রফেসরদের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে আমি আমার লেখক পরিচয় দিয়েছিলাম। গুলতেকিন তার সঙ্গে দেশ থেকে আমার প্রতিটি বইয়ের কয়েকটা করে কপি নিয়ে এসেছিল। আমি তাকে বইগুলো দেখালাম। তিনি বললেন, কোন ভাষায় লেখা? আমি বললাম, বাংলা। তিনি বললেন, তোমাদের অক্ষরগুলো তো চাইনিজদের চেয়েও কঠিন, বসো আমার সামনে। আমি বসলাম। তিনি ল্যাবরেটরির সব ছাত্রছাত্রীকে ডেকে পাঠালেন। আমাকে লজ্জায় ফেলে আমার লেখক পরিচয় দিলেন। তারপর গম্ভীর গলায় বললেন, পড়ে শোনাও। আমি বললাম, স্যার, কেউ তো কিছু বুঝবে না। প্রফেসর বললেন, না বুঝলে নাই, তোমাকে পড়তে বলছি, তুমি পড়ো। আমি শঙ্খনীল কারাগার উপন্যাসে কয়েক পৃষ্ঠা পড়লাম। আমার প্রফেসরের দিকে তাকিয়ে মনে হলো তিনি খুবই আনন্দ পাচ্ছেন। পাঠ শেষ হলে প্রফেসর ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, কেমন লাগলো? কেউ কিছু বলল না। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। শুধু কোরিয়ান ছাত্র হান বলল, মনে হচ্ছে মাথার ভেতরে কিছু ছোট ছোট পোকা ঢুকে কিলবিল করছিল। প্রফেসর বললেন, এই লেখক সপরিবারে আজ রাতে আমার বাসায় ডিনার করবে, তোমাদের নিমন্ত্রণ। এই স্পেশাল নাইট উইথ এ রাইটার। দেশে ফিরে আমি আমার একটা বই উৎসর্গ করলাম প্রফেসর জেনোভিক্সকে। সেই বই তাকে পাঠাইনি এবং খবরটাও জানাইনি। আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আমার পাঠক পাঠিকাদের জানিয়েছি। এটাই যথেষ্ট। গল্পপুরী চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ স্যারের আত্মজীবনীমূলক বই বল পয়েন্টের 4র্থ পর্ব। আজ এই পর্যন্তই। গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং কমেন্টস করুন, পরিচিত জনদের সাথে শেয়ার করুন। প্রথমবারের মতো যারা শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।